হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ভূগোলের পঞ্চম অধ্যায় অর্থাৎ মেঘ বৃষ্টি থেকে তোমাদের আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো বোঝাবো এবং বলে দেবো কি কি প্রশ্ন এখান থেকে তোমাদের করতে হবে। ঠিক আছে? তাই তোমরা কিন্তু আমার এই ভিডিও চলাকালীন চটপট করে নিজেদের বইটা খুলে বসো এবং ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখে নাও, পড়াটা ভালো করে বুঝে নাও। ঠিক আছে? প্রত্যেকেই যে বাজারে ভিডিও দেখছো প্রত্যেকেই মেঘ বৃষ্টি চ্যাপ্টারটা খোলো এবং দেখে নাও কি কি জায়গাগুলো তোমাদের বুঝতে হবে এবং করতে হবে। মেঘ বৃষ্টি তোমরা নিশ্চয়ই জানো যে বৃষ্টি হতে গেলে মেঘের দরকার হয়। তো আজকে আমরা সেটাই পুরো ভালো করে পড়বো যে কোন মেঘে কিরকম বৃষ্টি হচ্ছে। ঠিক আছে? দেখো, মেঘেদের পরিবার কি কি মেঘ এখানে দেখতে পাচ্ছ? সিরাস, সিরোস্ট্র্যাটাস, সিরোকিউমুলাস, অল্ট্রোস্ট্র্যাটাস, অল্টোকিউমুলাস। ঠিক আছে? আর তারপর রয়েছে স্ট্র্যাটোকিউমুলাস। ওকে, তো দেখে নাও ভালো করে। প্রথমে রয়েছে সিরাস, বলছে সাদা রঙের স্বচ্ছ এই মেঘ দেখতে অনেকটা পালকের মতো। এই মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে। সারা আকাশ এই মেঘে ঢাকা থাকলেও তার মধ্যে দিয়ে সূর্যকে দেখা যায়। এরা যখন একে অপরের সাথে মিশে বন্ধনী তৈরি করে তখন আবহাওয়া খুব খারাপ, আবহাওয়া খারাপ হয়ে পড়ে। বুঝতে পারছো? এটা হচ্ছে সিরাস মেঘের বর্ণনা, বৈশিষ্ট্য। এই কোন মেঘের কি নাম এবং কি কি বৈশিষ্ট্য ভালো করে কিন্তু পড়বে। দ্বিতীয় আসছি সিরোস্ট্র্যাটাস। পাতলা সাদা চাদরের মতো এই মেঘে ঢাকা আকাশ দুধের মতো সাদা দেখতে দেখায়। অনেক সময় এই মেঘ চাঁদ ও সূর্যের চারপাশে বলয়ের আকারে অবস্থান করে, তেমন এখান থেকে অতটা ঝড় বৃষ্টি হয় না। তারপর হচ্ছে সিরোকিউমুলাস। সিরোকিউমুলাস বলতে পেঁজা তুলোর মতো এই মেঘে ঢাকা আকাশ দেখতে অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো। ঠিক আছে? ম্যাকারেল মাছ বলতে যেগুলো বাটা মাছ বলা হয়, সেই ধরনের মাছের পিঠটা ঠিক যেই রকম সেই রকম লাগে। তাই এই মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলা হয়। তাহলে ম্যাকারেল আকাশ বলা হয় কোন মেঘ থাকার জন্য? উত্তর আসবে সিরোকিউমুলাস মেঘ থাকার জন্য। দেখছো? তাহলে মেঘের বৈশিষ্ট্যগুলো পড়লে অনায়াসই তোমরা কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবে। তো এই প্রত্যেকটা মেঘ সহ প্রতিটা বৈশিষ্ট্য ভালো করে কিন্তু পড়বে। ওকে, তারপর দেখো, সাধারণত এই মেঘ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে। তাহলে এটা কিন্তু কোনো ঝড় বৃষ্টির আবহাওয়া ডাকছে না, পরিষ্কার আবহাওয়া কিন্তু নির্দেশ করছে। ঠিক আছে? তারপর হচ্ছে মাঝারি উচ্চতার মেঘ কোনগুলো পড়ছে দেখে নাও। অল্টোস্ট্র্যাটাস। অল্টোস্ট্র্যাটাস কি? ধূসর থেকে নীল রঙের এই মেঘ দেখতে অনেকটা তন্তুর মতো। এই মেঘের মধ্যে দিয়ে সূর্যকে অনেকটা অনুজ্জ্বল দেখায়। সাধারণত এই মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়। বোঝা গেল? বুঝতে পারলে? তাহলে অল্টোস্ট্র্যাটাসটি কি? সাধারণত এই মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়, অর্থাৎ টানা বৃষ্টি হবে একটানা। বুঝতে পারছো? এরপর আসছে অল্টোকিউমুলাস। চ্যাপ্টা গোলাকার সাদা থেকে ধূসর রঙের এই মেঘে আকাশে ঢেউয়ের মতো অবস্থান করে। এর ফাঁকে ফাঁকে নীল আকাশ দেখা যায়, ঠিক এইরকম। বুঝতে পারলে? তারপরে দেখো রয়েছে স্ট্র্যাটোকিউমুলাস। স্ট্র্যাটোকিউমুলাস দেখো ভালো করে। স্ট্র্যাটোকিউমুলাস কি বলছে? এই মেঘ দেখতে অনেকটা স্তূপের মতো স্তরে স্তরে সাজানো থাকে। অনেক সময় দেখে মনে হয় স্তরগুলো যেন গড়িয়ে চলছে। তাই এর আরেক নাম বাম্পি ক্লাউড। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে কোন মেঘের আরেক নাম বাম্পি ক্লাউড? উত্তর আসবে স্ট্র্যাটোকিউমুলাস। বোঝা গেল? ডান দিকে দেখো রয়েছে মেঘের ছবি সহ মেঘের নাম পড়বে। ঠিক আছে? বইটা একটু পুরনো বলে দাগানো আছে, তার জন্য কিছু মনে করো না। শুধুমাত্র যেগুলো আমি ইম্পর্টেন্ট কথাগুলো বলছি সেগুলো ভালো করে শুনে দেখে নাও। ওকে, এরপরে দেখো রয়েছে স্ট্র্যাটাস। সাদা থেকে ধূসর রঙের এই মেঘ সারা আকাশকে কুয়াশার মতো ঢেকে রাখে। পাহাড়ে উঁচু অংশে এই মেঘ জমলে পর্বতারোহী ও বিমান চালকদের পক্ষে খুব অসুবিধা হয়। এই মেঘে মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। স্ট্র্যাটাস মেঘে কি হয়? গুড়ি গুড়ি ঝিরিঝিরি বৃষ্টি হয়, যেটা কিনা পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যায়। এরপর আছে নিম্বোস্ট্র্যাটাস। ঘন পুরু ধূসর থেকে কালো রঙের এই মেঘ খারাপ আবহাওয়াকে নির্দেশ করে। এই মেঘের কোনো নির্দিষ্ট আকার থাকে না, এক টানা বৃষ্টিপাত হয়। ঠিক আছে? এরপরে রয়েছে কিউমুলাস। বলতে পুরো ঘন এই মেঘের উল্লম্ব বিস্তর দেখা যায়। উপরিভাগের আকার অনেকটা ফুলকপির মতো হলেও তলদেশ সমতল থাকে। এই মেঘের শীর্ষদেশ বেশ উঁচু। নিম্নাংশের রং কালো হলেও উপরিভাগের রং সাদা। ঠিক আছে? সাধারণত পরিষ্কার আবহাওয়াটা কিন্তু নির্দেশ করছে। বোঝা গেল? ঠিক ছবিতে দেখতে পাচ্ছ, এই হচ্ছে কিউমুলাস মেঘ। এরপরে আসছে কিউমুলোনিম্বাস। পেনের কালি পড়ার জন্য হয়তো লেখাটা স্পষ্ট লাগছে, আর এখানে উত্তর হবে কিউমুলোনিম্বাস। এই মেঘটা কিন্তু খুব ভীষণ বজ্রপাত সহ মেঘের একটা নাম। অনেকটা গম্বুজের মতো দেখতে, ঠিক ছবি দেখতে পাচ্ছ, যেটা তোমাদের ঠিক ঝড়
যখন খুব ঝড় আসবে সেই সময় কিন্তু আমরা এই মেঘ সাধারণত দেখতে পাই, বজ্র বিদ্যুৎ সহ যেটা হয় আর কি, তোমরা নিজেরা দেখেছো হয়তো আকাশে। অনেকটা গম্বুজের মতো দেখতে এই মেঘ সাদা, ধূসর ও কালো রঙের হয়। সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন 2200 থেকে প্রায় 12,000 ফুট পর্যন্ত এই মেঘের উল্লম্ব বিস্তর দেখা যায়। উপরের দিক চ্যাপ্টা ও তলদেশ প্রায় সমতল। ঠিক আছে। কিউমুলো নিম্বাস মেঘে বজ্রপাত সহ ভীষণ বৃষ্টি হয়। তাহলে কোন মেঘে বজ্রপাত সহ ভীষণ বৃষ্টি হয়? একমাত্র কিউমুলো নিম্বাস মেঘে। তাই এর আরেক নাম বজ্রপাত মেঘ বা বজ্র মেঘ। ঠিক আছে। অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টিও হতে পারে বা শিলাবৃষ্টিও হতে দেখা যায়। বোঝা গেল? তা তোমরা মনে রাখবে যে কোন কোন মেঘ থেকে বেশিরভাগ বৃষ্টি হয় আর কোন কোন মেঘের অপর নাম রয়েছে। যেমন থান্ডার ক্লাউড বলা হয় কাকে? কিউমুলো নিম্বাসকে। ঠিক আছে। বাম্পি ক্লাউড কাকে বলা হয়? সিরোস্ট্রাটাসকে। এইভাবে মনে রাখবে। না, সিরোস্ট্রাটাসকে না, স্ট্র্যাটোকিউমুলাসকে। ঠিক আছে, আমারও বলতে একটু মিস্টেক হলো। সিরোস্ট্রাটাসকে না, স্ট্র্যাটোকিউমুলাসকে বলা হয় বাম্পি ক্লাউড। তাহলে কোন মেঘের কি নাম রয়েছে এটা কিন্তু ভালো করে দেখবে। এর পরের পাতায় 5 নম্বর জন্য তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে মেঘের সৃষ্টি কিভাবে হচ্ছে। এটা ভালো করে করবে, সঙ্গে এই ছবিটা। ঠিক আছে, প্রত্যেকে বলবো বাড়িতে এই ছবিটা প্র্যাকটিস করো। 5 নম্বর জন্য কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে, মেঘ সৃষ্টি কিভাবে হচ্ছে। দেখো, সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুরের জল সবই কিন্তু উত্তপ্ত হচ্ছে এবং উত্তপ্ত হয়ে তোমরা জানো বাষ্পে পরিণত হয়ে বায়ুতে মিশছে, তাই তো? এছাড়াও গাছপালার প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প বাতাসের মুখ যুক্ত হয়। এই জলীয় বাষ্পযুক্ত বায়ু সাধারণত অপেক্ষাকৃত হালকা হয় এবং সহজে উপরের দিকে উঠে প্রসারিত হয়। উপরে শীতল বায়ু সংস্পর্শে এসে এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাতাস তাড়াতাড়ি শীতল হয়। বায়ু যত শীতল হয় তার জলীয় বাষ্প ধারণের ক্ষমতা তত কমে যায়। ধীরে ধীরে ওই আর্দ্র বায়ু তাপমাত্রা শিশিরাঙ্কে এসে পৌঁছায় এবং বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে। এই সম্পৃক্ত বায়ু আরো শীতল হলে জলীয় বাষ্প বায়ুতে ভাসমান ধূলিকণা, লবণ কণা, নানা রকমের কঠিন কণাকে কেন্দ্র করে ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় কিন্তু পরিণত হয়। বাতাসে ভাসমান এই জলকণাগুলোকে বলা হচ্ছে মেঘ। তাহলে বুঝতে পারছো কতগুলো প্রসেসের পর মেঘটা তৈরি হচ্ছে। সাধারণত মেঘে জলকণাগুলোর ব্যাস হয় 0.02 মিমি অর্থাৎ মিলিমিটার। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারই মেঘের কিন্তু সৃষ্টি হয়। প্রশ্ন আসতে পারে মেঘ সৃষ্টি হয় কোন স্তরে? উত্তর হবে ট্রপোস্ফিয়ারে। আর বড় প্রশ্নের জন্য কি পেলাম? মেঘ সৃষ্টি হয় কিভাবে, তার বর্ণনা ছবি সহ। বুঝতে পারছো? এরপরে চলে আসো বাষ্পীভবন কি। দেখো, জলের বাষ্পে পরিণত হওয়ার যে প্রক্রিয়া তাকে আমরা বলে থাকি বাষ্পীভবন। ওকে। আর শিশিরাঙ্ক কি? যে তাপমাত্রা বায়ু সম্পৃক্ত হয় তাই হলো ওই বায়ুর শিশিরাঙ্ক। আর ঘনীভবনটা কি? না, বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার যে প্রক্রিয়া তখনই তাকে আমরা বলি ঘনীভবন। বোঝা গেল? দেখো, আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাকে জানাবে। এর পরের পাতা চলে এসো। দেখো, রয়েছে অধঃক্ষেপণ। এগুলো বুঝতে হবে। ঠিক আছে, তোমাদের এগুলো মনে হবে খুব কঠিন, বাট একটু আমার সঙ্গে শোনো, পড়াটা শুনলেই মনে হবে যে হ্যাঁ সহজ আছে। অধঃক্ষেপণটা কি? বলছে পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফকণা ভূপৃষ্ঠে নেমে এলে তাকে বলা হয় অধঃক্ষেপণ। অর্থাৎ এই যে আকাশে মেঘ মানে জলকণাগুলো ভাসছিল, সেটা উপরেই ভাসছিল, সেটা যখন বৃষ্টির আকারে মাটিতে নেমে এলো, সেই নামার প্রসেসটাই হচ্ছে অধঃক্ষেপণ। কেন হচ্ছে? না, অভিকর্ষের টানে। তোমরা জানো পৃথিবীর সমস্ত বস্তুকে তার কেন্দ্রের দিকে টানছে, সেটা অভিকর্ষের টানের জন্যই হচ্ছে। এই অভিকর্ষের টানের জন্য হচ্ছে বলে এই মানে পদ্ধতিটার নাম হচ্ছে অধঃক্ষেপণ। বোঝা গেল? বেশ, এখানে আর কিছু সেরকম পড়ার কিছু নেই। এরপর ঠিক নিচে চলে আসো বৃষ্টিপাতের প্রকারভেদ। এইটা মনে রাখবে। বৃষ্টিপাত, এতক্ষণ আমরা মেঘ পড়েছিলাম, এবার আমরা পড়ছি বৃষ্টিপাত। বৃষ্টিপাত ক রকমের হয় দেখো, রয়েছে পরিচলন বৃষ্টিপাত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের পাতা দেখো রয়েছে শৈলক্ষেপ বৃষ্টিপাত, তারপরে পাতা রয়েছে ঘূর্ণ বৃষ্টিপাত। তাহলে বুঝতে পারলে 3 রকমের বৃষ্টিপাতের কথা তোমরা এখানে পড়বে। দেখো, প্রথমে রয়েছে পরিচলন বৃষ্টিপাত বলতে কি বোঝো? স্টার দিয়ে রাখো, প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসবে। যে সমস্ত অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর প্রায় লম্বভাবে পড়ে, বলো তো কোথায়? চেষ্টা করো বলার। নিরক্ষীয় অঞ্চলে, সেখানে কিন্তু সারা বছর লম্বভাবে পড়ছে। বুঝতে পারছো? সেখানে যেখানে জলভাগের বিস্তার বেশি সেখানে বাষ্পীভবন পরিমাণটাও কিন্তু বেশি, তোমরা জানো। সেই সমস্ত অঞ্চলে বায়ুতে প্রচুর পরিমাণে জলবাষ্প মেশে এবং ওই উষ্ণ হালকা বাতাস উপরের দিকে উঠে প্রসারিত হয়। ঊর্ধ্বগামী বায়ুর চাপ কম হওয়ায় উষ্ণতা কমে যায়, কিন্তু সেই উষ্ণতায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণও একই থাকে। ঠান্ডা বাতাস কম জলীয় বাষ্প ধারণ করতে পারে বলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়। ক্রমশ বায়ু আরো শীতল হয়ে সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই জলকণা ধূলিকণাতে আশ্রয় করে তৈরি হয় মেঘ। অর্থাৎ সেই মেঘটার নাম হচ্ছে কিউমুলো নিম্বাস, অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ যে মেঘটা। বুঝতে পারছো?
অবশেষে এই মেঘ আরো ঘনীভূত হয়ে জলকণাগুলো জলবিন্দুতে পরিণত হয়ে বৃষ্টি রূপে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। এই বৃষ্টিকে বলা হয় পরিচলন বৃষ্টিপাত। তাহলে যদি প্রশ্ন করি পরিচলন বৃষ্টিপাত কোন অঞ্চলে দেখা যায়, প্রত্যেকে কমেন্ট অ্যান্সার করবে। আমি একটু আগেই পড়ানোর আগেই বললাম যে কোন অঞ্চলে এই জিনিসটা হয়, উত্তর তোমরা কিন্তু বলবে, ঠিক আছে। তারপর নিরক্ষীয় অঞ্চলে দুপুরের পর বা বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে পরিচলন বৃষ্টিপাত হয়। তাহলে কখন হয় টাইমটা বুঝতে পারলে। এই বৃষ্টিপাত অল্প জায়গায় মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ বেশি দূরে হয় না, একটু অল্প জায়গার মধ্যেই হয়। ঠিক প্রসেসটা দেখতে পাচ্ছ, ছবি সহ কিন্তু এটা প্র্যাকটিস করবে। এবার দেখো রয়েছে বিশেষ কথা। কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করা জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুইয়ের অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা। মনে রাখবে আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা কি, বুঝতে পারছো। খুব ভালো করে আমার সঙ্গে সঙ্গে পড়বে এবং আমি পড়ানোর পর তোমরাও কিন্তু একবার বইটা পড়ে নেবে। এরপরেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শৈলক্ষেপ বৃষ্টিপাত। মনে করো পরীক্ষাতে এটা এসেই গেছে, ছবি সহ প্র্যাকটিস করবে। ঠিক যেভাবে ছবিটা দেওয়া রয়েছে সেইভাবেই তোমরা প্র্যাকটিস করবে। অ্যান্সার লেখার পাশে একটা বক্সের মধ্যে ছবিটা এঁকে দেবে, পেন্সিল দিয়ে আঁকলেই হবে, ঠিক আছে। দেখো শৈলক্ষেপ বৃষ্টিপাত কি, শৈল মানে হচ্ছে পাহাড়, অর্থাৎ পাহাড়ি অঞ্চল এটা হয়। তাহলে পরিচলন বৃষ্টিপাত কোথায় দেখতে পেলাম, নিরক্ষীয় অঞ্চলে। আর শৈলক্ষেপ বৃষ্টিপাত তো হবে বেশিরভাগ পাহাড়ি অঞ্চলে। মানে পড়লে আরো ভালো বুঝতে পারবো। দেখো সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর প্রবাহ পথে আড়াআড়ি ভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে ওই পর্বত বা উচ্চভূমির ঢাল বেয়ে উপরের দিকে উঠে যায়, বুঝতে পারছো। ঊর্ধ্বগামী ওই বায়ু ক্রমশ প্রসারিত ও ঠান্ডা হয়। আরো উপরে উঠলে ওই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হতে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিকে বলা হয় শৈলক্ষেপ বৃষ্টিপাত। আর পর্বতের যে ঢাল বরাবর উপরের দিকে ওঠে এবং বৃষ্টিপাত ঘটায় তাকে বলা হয় প্রতিবাদ ঢাল। অর্থাৎ যে ঢালে বৃষ্টিটা হয় তাকে বলা হচ্ছে প্রতিবাদ ঢাল, আর যে ঢালে বৃষ্টিপাতটা হয় না সেটাকে বলা হচ্ছে অনুবাদ ঢাল। বোঝা গেল। এরপর চলে আসো বৃষ্টির ছায় অঞ্চল বলতে কি বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে প্রতিবাদ ঢালে, যে ঢালে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের অনুবাদ ঢালে গিয়ে পৌঁছায় তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। বৃষ্টি হয়ে গেছে, জলীয় বাষ্পের পরিমাণটাও কমে যায়। এছাড়া বায়ু যত নিচের দিকে ঢালের উষ্ণতর স্থানে নামতে শুরু করে বায়ুর উষ্ণতা তত কিন্তু বাড়তে থাকে। ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বৃদ্ধি পাওয়ার বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই কারণে অনুবাদ ঢালে প্রতিবাদ ঢাল অপেক্ষা বৃষ্টিপাত কিন্তু খুবই কম হয়। তাই পর্বতের অনুবাদ ঢাল বৃষ্টির ছায় অঞ্চল নামে পরিচিত। পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা আসবে, বৃষ্টির ছায় অঞ্চল বলতে কি বোঝো। এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে, তাই তোমরা বেশিরভাগ বড় প্রশ্ন আসবে। বলতে পারো যদি কি প্রশ্ন আসবে, শর্ট কোয়েশ্চেন থেকে ব্রড কোয়েশ্চেন এখান থেকে বেশি আসবে, ঠিক আছে। আর তোমরা জানো পরীক্ষাটা আবার হচ্ছে 50-এ, তাই যে সমস্ত প্রশ্নগুলো আমি বলছি ভালো করে দেখে নাও, ঠিক আছে। তোমরা দেখছো পর্বতের যে ঢালে বৃষ্টিপাত হচ্ছে সেটা তো প্রতিবাদ ঢাল, আর যে ঢালে হচ্ছে সেটা হচ্ছে অনুবাদ ঢাল। আর অনুবাদ ঢালে কিন্তু বৃষ্টি কম হচ্ছে বলে সেই জায়গাটাকে বলা হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চল, এক কথায় বলতে গেলে, ঠিক আছে। আর ডিটেলসে বলতে গেলে এখান থেকে এই পর্যন্ত এর উত্তর, ওকে। তারপর যেটা রয়েছে দেখো চেরাপুঞ্জিতে গড় বার্ষিক বৃষ্টিপাত এত মিলিমিটার, এটা কিন্তু মনে রাখবে। আর শিলংয়ে কত সেটা একবার দেখে রাখবে, ঠিক আছে। ডান দিকে দেখো বক্সে রয়েছে শৈলগঠন অর্থ হচ্ছে পর্বত, আর উৎক্ষেপ হলো উপরে ওঠা। পর্বত দ্বারা বাধা পেয়ে বায়ু উৎক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত হওয়ায় এই বৃষ্টির নাম হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। পাহাড়ি অঞ্চল যেহেতু হচ্ছে তার জন্য নাম হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত, ওকে। এরপরে দেখো ঘূর্ণ বৃষ্টিপাত। দুরকম বৃষ্টিপাত তোমরা দেখলে, একটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, একটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। এরপরে তোমরা দেখছো ঘূর্ণ বৃষ্টিপাত। তোমরা নিশ্চয়ই শুনেছো ঘূর্ণ বৃষ্টি হচ্ছে বা ঘূর্ণিঝড় হবে, এরকম তো আবহাওয়ার পূর্বাভাস দেয় খবরে। তো সেটা কিভাবে হচ্ছে সেটা এখানে খুব সুন্দর করে বর্ণনা করা আছে, আমরা পড়লে আরো ভালো বুঝতে পারবো। দেখো স্বল্প পরিসর কোন স্থানে উষ্ণতা বেড়ে গেলে সেখানকার বায়ু গরম হয়ে উপরের দিকে উঠে যায়, ফলে সেখানে বায়ুর চাপ কমে গিয়ে নিম্ন চাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এই নিম্নচাপের চারিদিকের বায়ু অপেক্ষাকৃত শীতল হওয়ায় বায়ুর চাপ তুলনায় বেশি থাকে। উচ্চচাপের এই বায়ু প্রবল গতিতে নিম্নচাপের কেন্দ্রের দিকে কি হবে, কুণ্ডলাকারে ছুটে যায়। ছুটে আসায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এবং ক্রান্তীয় ঘূর্ণবাত তৈরি করে। কেন্দ্রে প্রবেশের পরে বায়ু উষ্ণ হয় এবং ঘুরতে 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 উপরের দিকে ওঠে। এই কেন্দ্রাভিমুখী ঊর্ধ্বগামী বায়ু শীতল ও ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায়। এই ঘূর্ণবাত থেকে সৃষ্ট যে বৃষ্টিপাত তাকেই বলা হচ্ছে ঘূর্ণ বৃষ্টি। বোঝা গেল ঘূর্ণ বৃষ্টিটা কি, যেটা আমাদের বেশিরভাগ সাগরে বা মহাসাগরেই
দেখতে পাওয়া যায়, তাই তো। এরপরে দেখো রয়েছে সাধারণত ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি হয় 2 গোলার্ধে অর্থাৎ 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে। এই ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুচাপ সব থেকে কম থাকে। এই অংশের নাম ঘূর্ণবাতের চোখ। ঘূর্ণবাতের কি? চোখ। তারপর যেটা আছে সেটা তোমরা একবার পড়ে নিও। এরপর চলে এসো এই জায়গাটা, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণবাত উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে প্রচুর ঘূর্ণবৃষ্টি ঘটায়। সেই জন্য দেখবে যখন বঙ্গোপসাগরে ঘূর্ণবাত সৃষ্টি হয় তখন দেখবে আমাদের এই পশ্চিমবঙ্গের ওপর দিয়ে খবরে বলে যে এই সেই অঞ্চলগুলো বা এইসব এলাকাগুলো, সমুদ্র তীরবর্তী এলাকাগুলো খুব সাবধানে থাকতে, তাই না? 2009 সালে ঘূর্ণবাত আয়লা, 13 সালে ফাইলিন এর প্রভাবে কিন্তু ভারতের পূর্ব উপকূল তথা বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এটা তো অনেক আগেকার কথা। রিসেন্ট তোমরা জানো ফণী, আমফান, অনেক তো ঝড় হচ্ছে, বছরে বছর ঝড় তোমরা দেখতে পাচ্ছ, যার ফলে অনেক ক্ষয়ক্ষতি কিন্তু হচ্ছে। সেগুলো কি ঝড়? ঘূর্ণবাত বা ঘূর্ণবৃষ্টি, ঠিক আছে। তারপর দেখো রয়েছে বঙ্গোপসাগরে সাইক্লোন তৈরি হচ্ছে। এক একটা জায়গায় ঘূর্ণবাত এক এক নামে তৈরি। তাহলে বঙ্গোপসাগর যেগুলো হয় তার নাম সাইক্লোন, ক্যারিবিয়ান সাগর তাকে বলা হয় হ্যারিকেন, আর পূর্ব চীন সাগর যেগুলো হচ্ছে তাকে বলা হচ্ছে টাইফুন। তাহলে এক একটা ঘূর্ণিঝড় এক এক জায়গায় এক এক নামে পরিচিত। এই নামগুলো কিন্তু শর্ট কোশ্চেন জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবে। চলে এসো তার পরের পাতায়, বাকিগুলো রিডিং করে নিও তাহলেই হবে। যেগুলো প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে আমি সেইগুলি তোমাদেরকে ভালো করে পড়তে বলছি। এরপর দেখো রয়েছে খুব ছোট জলকণা ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে বলা হয় গুড়ি গুড়ি বৃষ্টি বা ডিজেল। ইংলিশ টার্মটা মনে রাখবে। জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট। ঠিক আছে, স্লিট কি না জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপটাকে বলা হচ্ছে স্লিট। শিলাবৃষ্টি কি একটু আগে তোমরা শিলাবৃষ্টিকে তোমরা তো জানোই, কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার আছেই। একটু আগে যে ঘূর্ণবাদ গুলো পড়াচ্ছিলাম, তার আগে তোমাদের শরৎকে পড়াচ্ছিলাম, সেখানে শিলাবৃষ্টির উল্লেখ ছিল না, বাট শিলাবৃষ্টি কিন্তু হয়। বলছে ঊর্ধ্বমুখী বায়ুর প্রভাবে অনেক সময় জলকণাগুলো অনেক উঁচুতে উঠে যায়। সেখানে জলকণাগুলো দ্রুত ঠান্ডা হয়ে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বরফের টুকরোতে পরিণত হয়। বরফের টুকরো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একেই বলা হয় শিলাবৃষ্টি। শিলাবৃষ্টিতে ঘর বাড়ি এবং ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়। পশ্চিমবঙ্গের বসন্ত গ্রীষ্মকালে মাঝে মাঝে শিলাবৃষ্টি হতে দেখা যায়, ঠিক আছে। কিন্তু শীত প্রধান দেশে যেখানে উচ্চ পার্বত্য অঞ্চল সেখানে কিন্তু জলীয় বাষ্পযুক্ত বায়ু হিমাঙ্কের থেকে কম উষ্ণতায় ঘনীভূত হলে জলকণার বদলে সরাসরি বরফ কণা এবার তুষারিতে পরিণত হয় এবং সেখানে মাধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠে ঝরে পড়ে তাকে বলা হয় তুষারপাত বা স্নোফল। বোঝা গেল? সেটা হয়তো পার্বত্য অঞ্চলে কিন্তু বেশিরভাগ দেখা যায়। এরপর নিচে চলে আসো, শিশির কিভাবে তৈরি হচ্ছে। শীতের রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে পড়ে, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু তৈরি করে। এগুলোকে বলা হয় শিশির। দেখবে শীতকালে বাইরে কিছু যদি রাখো দেখতে পাবে তার উপরটা হালকা ভেজা ভেজা হচ্ছে, সেগুলো অ্যাকচুয়ালি কি বৃষ্টি নয়, কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো শিশির, ঠিক আছে। এবার ঠিক নিচে চলে এসে দেখো রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় রেনগঞ্জ যন্ত্রের সাহায্যে, রেনগঞ্জ যন্ত্রের সাহায্যে। এটা মনে রাখবে। পৃথিবীর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ আলাদা, সব জায়গায় কিন্তু সমান নয়। পৃথিবীতে সব জায়গায় বৃষ্টিপাতের গড় পরিমাণ এক। সেই স্থানের মানচিত্র বা সেই স্থানকে মানচিত্রে সমবর্ষণ রেখা দ্বারা যুক্ত করা হয়। তাহলে যেখানকার বৃষ্টিপাতের জায়গাগুলো সেম অর্থাৎ একই রকম গড় পরিমাণ, সেই জায়গাগুলো কিন্তু সমবর্ষণ রেখা দিয়ে কিন্তু যুক্ত করা হচ্ছে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের পুরো মেঘ বৃষ্টি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জায়গাগুলো, যেগুলো আমি তোমাদের পড়তে বললাম এবং অলরেডি বইগুলো হাইলাইট করা আছে। তোমরাও কিন্তু পারলে পেন নিয়ে কিন্তু বই এগুলো মার্ক করে রেখো, ঠিক আছে। তাহলে এই হলো তোমাদের পুরো মেঘ বৃষ্টি চ্যাপ্টারটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যেগুলো আমি বলছি এর বাইরে কোনো কিছু এখান থেকে আসবে না, ঠিক আছে। যেগুলো আমি বললাম সেগুলো পড়ে যাও, পরীক্ষাতে এর মধ্যে কমন পাবে। আর হ্যাঁ, ছবি অবশ্যই শৈলক্ষেপ বৃষ্টিপাতের ছবিটা প্র্যাকটিস করে যেও, ওটা আসবেই, মনে করো এসেই গেছে। ওকে, তাহলে আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিও।